বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন স্লোভেনিয়া, বেলজিয়াম, গ্রিস সহ বেশ কয়েকজন বিশ্বনেতা। সংকটময় এই সময়ে পাশে থাকার জন্য নিজের দক্ষতা ও সহায়তারও আশ্বাস দেন তারা। শুক্রবার নিউ ইয়র্কে অধ্যাপক ইউনূসের সাথে এক বৈঠকে সমর্থন ও অঙ্গীকারের কথা জানান তারা। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লাটভিয়ান প্রেসিডেন্ট ও এনজিআইসির সহসভাপতি ভাইরা ভিকে ফ্রেইবার্গার। বৈঠকে বক্তারা দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের আজীবন সংগ্রাম এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষত মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অগ্রগতি অসাধারণ। এই সময় প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশা পূরণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সবার সহায়তাও কামনা করেন। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মীরা। এ সময় অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার আগমনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার বক্তব্য চলাকালীন মিছিল করেন তারা। জাতিসংঘ প্রধান ফটকের সামনে নিউ ইয়র্ক পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেই নিজ নিজ দলের ব্যানারে মিছিল করেন তারা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দুদেশ আরও উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পরে শেরিং তোবগে জানান, ভুটান তাদের জলবিদ্যুৎ সম্ভাবনা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী। বাংলাদেশের ওষুধ শিল্পের বিনিয়োগকেও তারা স্বাগত জানাবে। একই সঙ্গে ভুটানে ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহায়তা চান শেরিং তোবগে। বৈঠকে দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে শেরিং তোবগে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউডের মানুষ। এটা আজীবন সেভাবেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি নেগেটিভ কোন চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না। আমি নেগেটিভ ভাবে কোনো কিছু দেখতে চাই না। আই অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য গ্লাস হাফ ফুল। গ্লাসে যখন অর্ধেক পানি থাকে, কিছু লোকের অভ্যাস দেখবেন যে গ্লাসটা অর্ধেক খালি। আমি কিন্তু অর্ধেক ভর্তি দেখি সবসময়। আমাদের যে অর্ধেক ভর্তি আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে, সেটা দিয়ে এগিয়ে যেতে, যা কিছু আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যখন ভোটার তালিকা আপডেট করা শুরু করলাম, কয়টা ল্যাপটপ ছিল বলেন, কয়টা ক্যামেরা ছিল, কয়টা স্ক্যানার ছিল, কিন্তু আমরা সব জোগাড় করেছি না, চেষ্টা করেছি তো করেছি। এবং আপনাদের সহযোগিতা নিয়ে এটা তো কাজটা তো আমরা শেষ করেছি তো, এবং আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা শেষ করেছি। সুতরাং এটা হচ্ছে যে বিশেষ করে যত সুবিধায় আপনার গাড়ি ঘোড়া ক্যামেরা ল্যাপটপ যাই বলেন না কেন, ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই, এই যে ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্টস এন্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে, সেভাবে আপনারা কাজ করবেন। আর আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস, ইউএন জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিং এ উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে বলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কতটুকু করলা, এটা কি করলা, এটা এইভাবে করেন, এইভাবে করেন, বলেন নাই। হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন।
রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশে পুশিন করা 6 ভারতীয় নাগরিককে 4 সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন কলকাতার হাইকোর্ট। শুক্রবার 2 পরিবারের সদস্যদের রিট পিটিশনের উপর এমন নির্দেশ দেন আদালত। বাংলাদেশে ঠেলে পাঠানো এই 6 জন ও তাদের পরিবার কয়েক দশক ধরেই কলকাতার বীরভূমের বাসিন্দা। বাংলাদেশি নাগরিক দাবি করে দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে আটকের পর সীমান্ত দিয়ে পুশিন করছে বিজেপি সরকার। ভারতীয় পরিচয়পত্র থাকার পরও অনেককে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে বিএসএফ। এমনই এক ঘটনার সত্যতা পেয়েছে কলকাতা হাইকোর্ট। দিল্লির রোহিণী এলাকায় বাস করা দানিশ শেখ, তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালী বিবি এবং তাদের 7 বছরের ছেলেকে গত 18 জুন আটকের পর বাংলাদেশে পুশিন করে ভারতীয় কর্তৃপক্ষ। একইভাবে সুইটি বিবি এবং তার 2 নাবালক সন্তানকেও বাংলাদেশে পুশিন করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত 21 আগস্ট তাদের গ্রেপ্তার করে বাংলাদেশি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট পিটিশনের ওপর আদেশে কলকাতার হাইকোর্ট জানায়, বাংলাদেশে ঠেলে পাঠানো এই 6 জন কলকাতার বীরভূমের বাসিন্দা ও ভারতীয় নাগরিক। আদালত বলেন, যে প্রক্রিয়া ও পদ্ধতিতে তাদেরকে ভারত থেকে বের করে দেয়া হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে। কেন্দ্রীয় সরকারের অবৈধ অভিবাসী বিষয়ক 2রা মের বিধানের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে বলেন আদালত। 4 সপ্তাহের মধ্যে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই 6 জনকে ফেরত আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশিন করার অভিযোগ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত মে মাস থেকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজেপি সরকার, বিশেষ করে বিজেপি শাসিত আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম শ্রমিকদের আটকের পর যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে পুশিনের জন্য বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংস্থার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশে পুশিন করা 6 জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যে পদ্ধতি গ্রহণ করে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাতে অসঙ্গতি রয়েছে এবং 2 মে জারি করা বিধানগুলোর এটা সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে আপনার মতামত কি? একটা কথা একটু শুরুতে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন বা ভারতে বর্তমানে বিদ্যমান যে আইন আছে এর কোনো আইনেই তাদের পুশ ইন করা বা পুশ ব্যাক করা যেটা বলি এটা সবসময় বেআইনি। এখন 2রা মেতে তারা একটা নির্দেশিকা জারি করেছেন, যেই নির্দেশিকা থেকে তারা বলেছেন যদি কোনো বিদেশি নাগরিক, হয়তো বাংলাদেশিদেরকে টার্গেট করেই বলা হয়েছে, যে যদি তারা আটক করেন তাহলে 30 দিন পর্যন্ত তারা আটক রাখতে পারবেন এবং এর ভেতরে যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা অন্য দেশের নাগরিক কিনা। যদি অন্য দেশের নাগরিক হন তাহলে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই জায়গাটাতেই শুভঙ্করের ফাঁকিটা। এই ফেরত পাঠাতে হবে এই নির্দেশিকা অনুসারে তারা আটক রাখার একটা সুযোগ 30 দিন পর্যন্ত পাচ্ছেন, সেটা সত্যি, কিন্তু জেনারেল প্রসিডিওর হলো তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ওখানে বিচারের আওতায় আনতে হবে এবং তারপরে এটা 2 রাষ্ট্রের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুসারে অফিসিয়ালি ফেরত পাঠাতে হবে। এইখানে কিন্তু সেটা ঘটছে না। তারা 30 দিনের জন্য নির্দেশিকার অধীনে আটক রাখার একটা সুযোগ পাচ্ছেন এবং এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করছেন এবং পুশ ব্যাক বা পুশ ইনের একটা চেষ্টা করছেন। এটা সম্পূর্ণরূপে বেআইনি কাজ। তার কারণ হলো কোন রাষ্ট্রই তার বা অন্যদের নাগরিককে এই রকম ভাবে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন না করে আপনার অন্য দেশে পাঠিয়ে দিতে পারবে না, বা যার দেশ তাকেও পাঠিয়ে দিতে পারবে না। সেটার অফিসিয়াল এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে ইন্টারন্যাশনাল লয়েও এবং ন্যাশনাল লয়েও, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন ওনাদেরকে পুশব্যাক করা হয়েছে, ওই নির্দেশিকা মানা হয়নি, মানে তারা বলতে চাচ্ছেন যে 30 দিন পর্যন্ত অপেক্ষা করেনি, হাইকোর্ট এটা বলেছেন।
তার আগেই তার যাচাই বাছাই না করে বাংলাদেশে পুশব্যাক করেছেন, এটা বলছেন। এই মামলাটি হয়েছে আপনার রিট আকারে। আপনার ভারতীয় সংবিধানের যে হিউম্যান রাইটস এর বিধানগুলো আছে সেগুলোকে আমরা যদি খেয়াল করি তাহলে সেগুলো প্রয়োগের জন্য বা রক্ষা করার জন্য আপনার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 226 এবং অনুচ্ছেদ 32 অনুসারে এখানে 226 ব্যবহার হয়েছে, ইন দি সেন্স যে এটা হাইকোর্টে করা হয়েছে। হাইকোর্টে হলো 226 অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের, আর যদি তারা সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেন তাহলে এটা 32 সংবিধানের অনুচ্ছেদ 32 অনুসারে করবেন। এখানে 226 অনুসারে অ্যাপ্রোচ করেছেন এবং খুবই রাইটলি ভারতীয় উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে যেহেতু বেআইনি প্রক্রিয়ায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নিতে হবে। এটা একটা মাইল ফলক হতে পারে এই ধরনের বেআইনি কাজের প্রতিরোধ করার ক্ষেত্রে। জাহেদ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আইন হওয়ার পরও যাদেরকে এভাবে অবৈধভাবে পাঠানো হয়েছে তারা কিভাবে আসলে এই আইনি বলয়ের মধ্যে আসতে পারে এবং এর আগে যাদেরকে পাঠানো হয়েছে তারা কিভাবে আইনি সহায়তা পেতে পারে? দেখেন, বাংলাদেশ যদি মনে করে এই যে লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের নাগরিক নন, সেটা যদি হয় তাহলে বাংলাদেশ কাউকে বাংলাদেশ গ্রেপ্তারও করেছে, তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড প্রসিডিওর হলো বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে আটক করা হবে এবং 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে এবং তাদের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য তাদের আপনার একটা বিচার হবে। সেটাতে তাদের যদি শাস্তি হয় তাহলে সেই সাজা খাটার পরে বাংলাদেশ সরকার ভারতীয় সরকারকে জানাবেন যে আপনার এই ঠিকানার এই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, সুতরাং তাকে আপনারা ফেরত নেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ইন্টারন্যাশনাল ল এবং ন্যাশনাল ল অনুসারে। ভারতকেও একই কাজ করতে হবে যদি তাদের কখনো মনে হয় যে তাদের দেশে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশ করেছে। এর বাইরে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ল বা ন্যাশনাল লয়ে কোনো প্রসিডিওর নেই। একটা কথা মনে রাখতে হবে, যে আইনটার দোহাই ভারত দিচ্ছেন গত 2রা মের নির্দেশিকা, প্রথম কথা হলো এটা কোনো আইন না, এটা একটা নির্দেশিকা। আপনি নামটা দেখলেই খেয়াল করবেন। এই নির্দেশিকা অনুসারে তারা কাউকে সন্দেহ করলে 30 ডেজ পর্যন্ত আটক রেখে তার ঠিকানা যাচাই করতে পারবেন যে তিনি ভারতীয় নাগরিক কিনা। কিন্তু সেইটা না করেই তারা তো পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেটা করে যদি দেখা যায় যে তারা ভারতীয় নাগরিক নন, অন্য যে কোনো দেশের নাগরিক, বাংলাদেশ হতে পারেন, অন্য দেশ হতে পারে, তাহলে তাদেরকে স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুসারেই আপনার তার দেশে ফেরত পাঠাতে হবে। পুশব্যাক বা পুশ ইন করা যাবে না। এটা ইন্টারন্যাশনাল লয়েও সুযোগ নেই, এইটা ন্যাশনাল লয়েও সুযোগ নেই। জি, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতিদিনই এরকম বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশে পাঠানো হচ্ছে। তো এ ব্যাপারে আসলে কূটনৈতিকভাবে কিভাবে বাংলাদেশের এই বিষয়টি বাংলাদেশকে কূটনৈতিকভাবে ডিল করতে হবে, কারণ এইটা ভারতীয়রা যে করছেন এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনের একদম সরাসরি লঙ্ঘন। সুতরাং এটা আমরা আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি যদি এমন হয় যে বিষয়টা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। হতে পারে যে আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে এটা সমাধান করে ফেলতে পারি, সেটা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। যদি বিষয়টা এইরকম হয়, তারা যদি আরো অধিক মাত্রা এটা করতে থাকেন বা বাংলাদেশের জন্য ব্যাপারটা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা কঠিন হয়ে পড়ে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে, জাতিসংঘ বা আন্তর্জাতিক আদালত, এগুলোর দ্বারস্থ হওয়া, কারণ যেহেতু এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের রাজনীতির ধ্যান ধারণা বদলে গেছে। বর্তমানে রাজনৈতিক নেতাদের আলাদা গুণাবলী থাকা আবশ্যক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা ধারণ করতে না পারলে রাজনীতিতে টিকে থাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে এমন মন্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রত্যেক জেলায় স্পোর্টস সেন্টার করার উদ্যোগ নিয়েছেন। খেলা সফট পাওয়ারের একটি অংশ। বিএনপি ক্ষমতায় এলে রাজধানীর লেকগুলোকে সাঁতার উপযোগী করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে
এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে 4 জনে। সকাল 10টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নিহতের জানাজা হয়। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি। তার শরীরে 42% পুড়ে গিয়েছিল। শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মারা যান দগ্ধ দোকান কর্মচারী আলামিন হোসেন। এর আগে টঙ্গী ফায়ার স্টেশনের 2 ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল 6টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। অবরোধের কারণে জেলার সাথে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া জেলা সদরের সাথে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়ি সহ 9 উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে সাজেকগামী পর্যটকরা। অবরোধে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। গত মঙ্গলবার জেলা সদরের সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পলাতক অভিযুক্ত 2 জন। একটা পূজার ছুটিতে এই পর্যটন নগরীতে আসছিলাম, এসে দেখি এই অবস্থা। এখন আমরা সব মানে কি করব আসলে কিছু বুঝতে পারতেছি না। এরকম একটা টুরিস্ট প্লেসে এরকম দুর্ভোগ বা এরকম হ্যাসেল খুবই অসহনশীল। কোনো অঘটনের সংবাদ আমাদের কাছে নেই। জনজীবন স্বাভাবিকই রয়েছে। দূরপাল্লার গাড়ি এখনো ছেড়ে যায়নি। আর পাশাপাশি আমাদের টহল অব্যাহত আছে এবং নজরদারিতে রয়েছে। আজ উত্তরবঙ্গের 3 জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে শুক্রবার থেকে বাস নামানো বন্ধ করে দেয় মালিকপক্ষ। এদিকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা। অগ্রিম টিকিট ফেরত দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। ছোট যানে ভেঙে ভেঙে পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। 16 বছর পর কুমিল্লায় হচ্ছে বিএনপির সম্মেলন। জড়ো হচ্ছেন নেতারা। বক্তব্য রাখবেন তারেক রহমান। শারদীয় দুর্গোৎসবে আজ সন্ধ্যায় দেবীর বোধন, ষষ্ঠী আগামীকাল। দেশ জুড়ে নানা আয়োজন। আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার এবারে স্লোগান পর্যটন এবং টেকসই রূপান্তর। পর্যটন এখন আর শুধু অর্থনীতির মাপকাঠি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন পর্যটন খাত এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এবছর পর্যটন দিবসের মূল উদ্দেশ্য পর্যটন খাতকে পরিবেশ বান্ধব, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল করে তোলা। এই বৈশ্বিক আহ্বানের মাঝে কেমন আছে বাংলাদেশ? পর্যটন কেন্দ্রগুলোতে দেশীয় পর্যটকের আনাগোনা বেড়েছে, যা অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ইতিবাচক। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখনো পিছিয়ে। বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ নয়। প্রিভিলেজগুলো দেওয়া উচিত, পাওয়া উচিত পর্যটন খাত, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরকারের কিছু নীতিমালা পর্যটনের অগ্রগতিকে ব্যাহত করছে। বিদেশ থেকে যারা ওয়েজ আর্নার তারা কিন্তু টাকা আর্ন করে দেশে পাঠালে তাদেরকে $100 $2 করে ইনসেন্টিভ দেওয়া হয়। কিন্তু পর্যটনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা পর্যটনের মাধ্যমে বিদেশি কারেন্সি আনছে উৎসে তাদেরকে 10% কর কর্তনের নির্দেশ। ইনসেন্টিভ তো দূরের কথা, উৎসে আরও 10% কর কাটার জন্য নির্দেশনা দেওয়া। এর চেয়েও বড় কারণ দেশের অপরাধ প্রবণতা ও অপরাধমূলক কাজগুলোকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রচার করা,
যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে রংলি প্রজেক্ট করা হয়, হ্যাঁ, ওই একটু বন্যা, একটু আপনার ওই ছিনতাই, হ্যাঁ, একটু আপনার মারামারি, এগুলি কিন্তু হাইলাইটেড হয়। তো এগুলি আমাদের যে ইমেজ একটা ক্রাইসিস হয়ে গেছে, এই ক্রাইসিসটা কিন্তু আপনার অ্যাড্রেস করতে পারে বাংলাদেশি মিশনগুলো। সেই মিশনগুলোতে একটা ডেস্কই থাকা উচিত ট্যুরিজমের উপর, এবং একজনকে অ্যাসাইন করা, তার কাজই শুধু বাংলাদেশকে প্রমোট করবে। পর্যটন এবং টেকসই রূপান্তর স্লোগানকে বাস্তবে রূপ দিতে সমন্বিত উদ্যোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। এছাড়া দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে ব্র্যান্ডিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান। মোহাম্মদ রাফিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে পর্যটন তো এখন আর অর্থনীতির মাপকাঠি নয়, এটাকে একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। আপনার মতামত কি বিষয়ে? জি, পর্যটন শিল্প দিয়েই তো আপনি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে আপনি শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে আপনি ইকোনমিকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন। এই শিল্পের মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডিং করতে পারবেন, পজিটিভলি ব্র্যান্ডিং করতে পারবেন। এই শিল্পের মাধ্যমেই তো আপনার রিমোট এরিয়ায় জীবনযাত্রার মান আপামর জনসাধারণকে উন্নত চিন্তা চেতনা মস্তিষ্কে পরিণত করতে পারবে শুধুমাত্র পর্যটন শিল্পের মাধ্যমে। এই শিল্পই একমাত্র শিল্প যে শিল্প বাংলাদেশের অনেকগুলো সাবসেক্টরকে সম্পৃক্ত করে। এই শিল্প একমাত্র কর্মসংস্থান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে প্রত্যন্ত অঞ্চলও। সেই কারণে আমাদের সরকারের উচিত পর্যটন শিল্পের উপর আরো গুরুত্বারোপ করা। আমরা তো 2022 সালে ট্রাস্ট ইন্ডাস্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করা, সরকার স্বীকৃতি দেওয়া, কিন্তু অগ্রসমান শিল্প হিসেবে সরকার আমাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। যেমন আমরা প্রফেশনাল ট্যুরিজমকে পরিচালনা করার জন্য হোটেল, মোটেল, রিসোর্ট, ট্রান্সপোর্টেশন প্রয়োজন। এই ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ডিউটি ফ্রি চাচ্ছি, যে যদি ডিউটি ফ্রি গাড়ি পাই তাহলে আমরা আরো বেশি পেশাদারিত্ব ছোঁয়া রাখতে পারবো। হোটেল, মোটেল, রিসোর্ট গুলো যদি ইকুইপমেন্ট গুলো দেশের বাইরে থেকে যেগুলো আমরা ইম্পোর্ট করে থাকি সেইগুলো যদি ডিউটি ছাড় পাই, রেয়াত পাই, তাহলে আমরা পার রুম, পার নাইট আরো কমে আমরা বিক্রি করতে পারবো। টুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য আহ্বান জানাতে পারবো, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে আছি। আমরা চাচ্ছি কি সরকার বিদেশি দূতাবাসগুলোতে আমাদের বাংলাদেশে হাই কমিশন, কনসুলেট অফিস এবং এমবেসি যা বিদেশে অবস্থান করে, ওই জায়গায় একটা বোনাফাইড অফিসার নিয়োগ দিতে, যার কাজে হবে বাংলাদেশ পর্যটনকে বহির্বিশ্বে ট্যুর অপারেটরদের সাথে, পরিবেশের স্টেক হোল্ডারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে ব্র্যান্ডিং করা। আমরা কি চাচ্ছি বিদেশি পর্যটক বাংলাদেশে আনয়ন করার ক্ষেত্রে যাতে অন অ্যারাইভাল ভিসার পরিবর্তে ইলেকট্রনিক্স ভিসা যদি আমরা প্রবর্তন করতে পারি, তাহলে পশ্চিমা দেশের টুরিস্ট, ইভেন ফার ইস্টের বা অস্ট্রেলিয়া অঞ্চলের টুরিস্টরাও, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান অঞ্চলের টুরিস্টরাও নির্বিঘ্নে বাংলাদেশে আসার জন্য উদ্যোগী হবে। আপনি বিদেশি পর্যটকদের কথা বলছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আমাদের পর্যটন শিল্প এখনো অনেক পিছিয়ে। শুধু কি ভিসার বিষয়টি এখানে বড় করে দেখা হচ্ছে, নাকি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়টিও আছে? এ ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? না, ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে, আপনি যথার্থই পয়েন্ট আউট করেছেন। শুধুমাত্র ভিসা নয়, অনেকগুলো আমাদের ব্র্যান্ডিং এর সমস্যা আছে। আমরা পজিশনিং, মার্কেটিং করে যেতে পারি না। আমরা এখনো ইনফ্রাস্ট্রাকচার, কানেক্টিভিটি, আমরা এইগুলো আমরা এখনো সুচারুভাবে এখনো নির্ধারণ করতে পারিনি। আমরা এখনো মাস্টার প্ল্যানটা পাইনি। আমরা এখনো ক্যারিং ক্যাপাসিটির কথা চিন্তা করে ডেস্টিনেশন গুলোর ট্যুরিজম পরিচালিত করতে পারিনি। আমরা এখনো প্রফেশনাল ট্যুর অপারেটরদেরকে সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে আমরা এখনো দৃষ্টিপাত দিতে পারিনি। আমরা ট্যুর অপারেটরদেরকে, পর্যটন শিল্পের সংশ্লিষ্ট অংশীজনদেরকে এখনো আমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারিনি। এইগুলোর সবগুলি কিন্তু জড়িত বিদেশি পর্যটক বাংলাদেশে আনয়ন করার ক্ষেত্রে। আমাদের টোয়াবের সম্মানিত সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্প সৃষ্টির পর থেকেই বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং, ইমেজ, মার্কেটিং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের পর্যটন শিল্পে। যেমন আপনি বলছিলেন আমরা অনেক কিছুই করতে পারিনি, কিন্তু আসলে আমাদের এই করতে পারিনি এটাকে করতে পারার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকারকে এগিয়ে আসতে হবে।
এইসব ক্ষেত্রে সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে সবাইকে আহ্বান জানাতে হবে বাংলাদেশে আনয়ন করার ক্ষেত্রে। বাংলাদেশে বিদেশি পর্যটকরা কখন আসবে, সেই দেশ তো আমাদের দেশে ভ্রমণ করার ক্ষেত্রে অ্যাডভাইজারি দেওয়া, ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া, রেড অ্যালার্ট দেওয়া, ইউরো অ্যালার্ট দেওয়া, সেক্ষেত্রে বিদেশি পর্যটক আমার বাংলাদেশে ভ্রমণ করাতে উৎসাহিত হচ্ছে না। সরকারকে এটা মিনিমাইজ করতে হবে, সরকারকেই কানেক্টিভিটি সৃষ্টি করতে হবে, সরকারকেই কমিউনিকেশন পন্থাগুলো আরো সুচারুভাবে নির্ধারণ করতে হবে, সরকারকেই মাস্টার প্ল্যানের মাধ্যমে সকল অংশীজনকে সম্পৃক্ত পর্যটকে বেগবান করতে হবে। প্রাইভেট স্টেক হোল্ডার তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে, প্রাইভেট স্টেক হোল্ডার তো আর ইন্টারন্যাশনালি মার্কেটিং করার জন্য তেমন জোরদার পদক্ষেপ নিতে পারবে না। পর্যটন শিল্পের উন্নয়নে প্রাইভেট স্টেক হোল্ডারই 70% থেকে 80% কন্ট্রিবিউশন আরো বেশি করতে পারবে যদি সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যদি ঐক্যমত যতটুকু হয়েছি, এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? কোন রাজনৈতিক দলকে বিএনপিকেও দেয় নাই, অন্য কোনো দলকেও দেয় নাই। তা আমরা একদিকে বলছি জনগণের মালিকানা, আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি। এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে, আমরা যদি ঐক্যমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো সেই দায়িত্ব কেউ দেয় নাই। এটা বাংলাদেশের জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাশ করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? তো সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে করেছি, পরবর্তী 31 দফা করেছি, যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি, জনগণের কাছে নিয়ে গেছি, এবং এই 31 দফা নিয়ে আমরা জনগণের কাছে যাবো আবার। কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে, এই এক্সারসাইজের মাধ্যমে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমাদের বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত? জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন, কিন্তু আপনি জোর ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। আমি যেটা বলেছি প্রথমে, যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না। আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে। রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তখন সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলে যাচ্ছি পরের খবরে। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 3টায় টাউন হল মাঠে শুরু হবে সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ জেলার অন্তর্গত ডেলিগেট রয়েছে 70,000-এর উপরে। এর মধ্যে কাউন্সিলর রয়েছেন 1414 জন। তারা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। সম্মেলনে যোগ দেবেন লাখো নেতাকর্মী। এরই মধ্যে সমাবেশস্থলে আসা শুরু করেছে নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। তানভীর, দীর্ঘ 16 বছর পর কুমিল্লায় জেলা বিএনপি সম্মেলন হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? বিকাল 3টা থেকে কিন্তু
সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু মাঠে চলে এসেছেন। যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু তাদের আসন গ্রহণ করেছেন এবং যারা ডেলিগেটর রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তো মূলত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যে 10টি উপজেলা এবং 4টি পৌরসভা নিয়ে গঠিত, সেই সব এলাকা থেকে মূলত ডেলিগেটরা আসবেন এবং কাউন্সিলররা আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 1টা থেকেই কিন্তু এই মাঠে নিমন্ত্রিত অতিথিরা এসে উপস্থিত হয়ে গিয়েছেন। যেহেতু 16 বছর পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইউনিটটি তাদের নেতৃত্ব পেতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু একটু বেশি। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে শৃঙ্খলা কমিটি তারা কিন্তু বারবার বলছেন যে এই কাউন্সিলরকে সফল করতে গিয়ে যে বিপুল পরিমাণ নেতাকর্মী শহরে প্রবেশ করবেন, তাদের জন্য যে সড়কগুলোতে আসলে ভোগান্তি তৈরি হবে সেই জায়গাগুলোতে যেন প্রশাসন সহযোগিতা করে এবং স্বেচ্ছাসেবকরা যেন সেখানে দায়িত্ব পালন করে সেটি কিন্তু বলছেন। আর বিকাল 3টা থেকে যে সম্মেলন শুরু হবে সেখানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ। তো মূলত 16 বছর পর একটি কাউন্সিলের মধ্য দিয়ে নেতৃত্ব পেতে যাচ্ছে এই দক্ষিণ পূর্বাঞ্চলের বিএনপির যে শক্তিশালী ইউনিট সেটি। সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ নেতাকর্মীরা বিগত সময়ে যারা আসলে বিভিন্ন জনসভায় উপস্থিত হতে পারেননি বা তারা বলছেন যে বিভিন্ন দমন পীড়নের কারণে সম্মেলন অনুষ্ঠিত করা যায়নি, তারা এই ধরনের সম্মেলন দেখতে পায়নি, তারা কিন্তু আগে থেকে এখানে উপস্থিত হয়েছেন। আর তারা আসলে দলের যে সর্বশীর্ষ নেতৃবৃন্দ তাদের কাছ থেকে বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন এবং তারা বলছেন যে আসলে শীর্ষ নেতৃবৃন্দ এই ইউনিটের নেতৃত্ব দিয়ে যাওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে নির্দেশনা দিয়ে যাবে, মূলত এই নির্দেশনাগুলো কিন্তু এখানে বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য আগামীতে দল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবেন, যে কারণে কিন্তু তারা এই সম্মেলনটিকে খুবই গুরুত্ব দিচ্ছে। আর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অধীনস্থ মূলত 14 গ্রাম সদর দক্ষিণ, সদর, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লালমাই উপজেলা রয়েছে এবং এখানে যে 4টি পৌরসভা রয়েছে সেই পৌরসভার কমিটিগুলো কিন্তু ইতিমধ্যে গঠিত হয়েছে বলে আমাদেরকে দলীয় সূত্রে জানানো হয়েছে এবং তারা যেটি বলছে যে আসলে সেই সব সম্মেলনগুলো শেষ করে পরবর্তীতে উপজেলা সম্মেলনগুলো শেষ করেই মূলত এই জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা জেনেছি যে মূলত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে এই সম্মেলনের একক প্রার্থী হিসেবে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন এবং সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তিনিও কিন্তু একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ তাদের যে 2 জনের পদ সেটি কিন্তু মোটামুটি এই সম্মেলনে নিশ্চিত হয়ে গেছে। তবে সিনিয়র সহসভাপতি পদে 4 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে 3 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন। মূলত কাউন্সিলরদের যে ভোট সেই ভোটের মাধ্যমে এই 3টি পদে কিন্তু পরবর্তী নেতৃত্ব আসলে নির্ধারণ করা হবে। তো এই কাউন্সিলের মধ্যে দিয়ে এই 5 সদস্য বিশিষ্ট যেই কমিটি সেটি কিন্তু আপাতত হতে যাচ্ছে। তো পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় পরবর্তী কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তো বিকেল 3টা থেকে এই সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল মূলত আমার কাছে বিএনপি সম্মেলনের স্থল থেকে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বিএনপি সম্মেলনে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। চট্টগ্রামের বাঁশখালী আর সাতকানিয়াকে যুক্ত করা প্রায় 15 কিলোমিটার সড়ক বেহাল। 10 মিনিটের পথ যেতে লাগছে 1 ঘন্টার বেশি সময়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বর্ষা মৌসুমে তা বেড়েছে কয়েক গুণ। সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টির কারণে বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। চট্টগ্রামের এই সড়কের নাম ডিসি রোড, কিন্তু দেখে মনে হয় হাল চাষ করার জমি। বাঁশখালী আর সাতকানিয়া উপজেলাকে সংযুক্ত করা 15 কিলোমিটার সড়কে অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলাচল করছে লাখো মানুষ। আনোয়ারা ও লোহাগাড়ার লোকজনেরও ভোগান্তি পৌঁছেছে চরমে। সড়কের নানা অংশে গর্ত আর অসংখ্য খানাখন্দ। গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন। সড়কে বন্ধ প্রাইভেট কার ও মাইক্রোবাসের মতো যান চলাচল। পুকুরিয়া থেকে মৌলবীর দোকান পর্যন্ত পুরো রাস্তাটা একটা যেন জাহান্নামের একটা গর্ত। হাঁটু পানি হয়ে যায়, গাড়ির উপর পানি উঠে যায়। অনেক হার্ট রোগীরা কষ্ট পাচ্ছে, প্রেগনেন্ট মহিলারা কষ্ট পাচ্ছে, ঝুঁকির মধ্যে আছে।
সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তার কিছু অংশের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে এগুচ্ছে না, রয়েছে বাজেট সংকটও। ৮,০০০ কিলোমিটার রাস্তা প্রায় পাকা, তার যদি আমরা প্রতি বছর যদি 20 রাস্তা আমরা মেরামত করি তাও হয় প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা, যেটা মেরামত করতে আমাদের লাগে প্রতি বছর মিনিমাম ৬০০ কোটি টাকা। আমরা বিভিন্ন প্রকল্প কর্মসূচি থেকে প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি, আরও প্রায় ৪০০ কোটি টাকা প্রতি বছর ঘাটতি থাকে মেরামতের জন্য। বাঁশখালী সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে যেতে এই সড়ক ব্যবহারে কমে অন্তত ৩০ কিলোমিটার দূরত্ব। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর একদিন পরই ক্যাম্পাসে শুরু হয়েছে 10 দিনের পূজার ছুটি। এতে উৎসব মুখর পরিবেশে ভাটার পাশাপাশি ভোটারের কাছে পৌঁছাতে না পারার কথা বলছেন প্রার্থীরা। আছে ভোটার উপস্থিতি কমে যাওয়ার শঙ্কাও। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। 10 দিনের পূজার ছুটি শুরু হয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে এবং হলগুলো মোটামুটি ফাঁকা। প্রার্থীরা কি বলছেন? তাদের প্রচারণার কাজে নিশ্চয়ই বিঘ্ন ঘটছে। আপনি ঠিকই বলেছেন, আসলে পূজার ছুটি হওয়ার পর থেকে হলগুলি ফাঁকা হয়েছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এসে আজকে যেটা দেখেছি উৎসব মুখরতা কিন্তু আছে, আগের মতো না থাকলেও বেশ আপনি নিশ্চয় দেখছেন এখানে আমরা যেটা খবর নিয়েছি যে 13টা, এখানে 14টা মোট আবাসিক হল আছে, সেখানকার অর্ধেক হয়তো বা চলে গেছে তারা বলছে, এবং অনেকে যেহেতু একটা জমজমাট উৎসব মুখর পরিবেশ যাতে বিরাজমান থাকে এই জন্য অনেকে বাড়ি যায়নি, বিশেষ করে যারা সনাতনী তারা বাড়ি গেছে। এবং আমরা দেখেছি আজকে বিভিন্ন হল ঘুরে আমরা যেটা দেখেছি এখানে তারা প্রচারণা চালাচ্ছেন এবং বেশিরভাগ এখানে ছাড়াও তারা বলছেন অনলাইন এবং চট্টগ্রাম শহরে গিয়ে অনেকে প্রচারণা চালাচ্ছেন। এবং কেউ কেউ অবশ্য অভিযোগ করেছেন বা কিংবা আশঙ্কা করছেন যে যেহেতু লম্বা ছুটি সেটার প্রভাব কিছুটা পড়ছে, পরে আরও বেশি পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। তারা বলছেন যেহেতু যারা চট্টগ্রামের বাইরে অনেকে রংপুর, দিনাজপুর কিংবা অনেক দূরত্বে যারা বাড়িতে গেছে ছুটিতে থাকলে তারা অনেক সময় কয়েকদিন পর ক্যাম্পাসে আসে, বিশেষ করে যদি বিশেষ কোনো কারণ না থাকে তাহলে ক্যাম্পাসে তারা একটু দেরিতে ফিরে। সেক্ষেত্রে অনেক আশঙ্কা করছেন তারা সেটা ভোটে বড় প্রভাব পড়তে পারে বলে তারা সে আশঙ্কা করছেন এবং তারা এই জন্য অনুরোধ করছেন, তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন যাতে প্রশাসন তাদের বিশেষ কোনো বিশেষ পরামর্শ কিংবা বিশেষ কোনো উদ্যোগ নিয়ে তাদের যদি ক্যাম্পাসে ফিরিয়ে আনার ব্যবস্থা না করে তাহলে হয়তোবা তারা বলছে সেটা তাদের ভোটে অনেক প্রভাব পড়বে। তবে আমরা আজকে যেটা দেখেছি তারা হলে এবং ক্যান্টিনে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন বাসায় গিয়ে এখানে যে কটেজগুলো আছে সেখানে প্রচারণা চালাচ্ছেন এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখেছি এখানে মোটামুটি হলের মধ্যে উৎসব মুখরতা আছে, তাদের ভিতরে আনন্দ আছে এবং সবাই সম্মিলিতভাবে সম্প্রীতির মাধ্যমে এখানে প্রচারণা চালাচ্ছে। এবং আপনারা জানেন যে আগামী 15 অক্টোবর এখানে চাকসুর নির্বাচন, 35 বছর পর চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। রাতে উপজেলার উপাধি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান একই গ্রামের বাসিন্দা মোসাম্মদ নাসিমার কাছে জমি বন্ধক রেখে সুদে 40,000 টাকা ধার নেন শাহনাজ। সেই অর্থ সময় মতো পরিশোধ করতে না পারায় গতরাতে নাসিমা বেগম কয়েকজনকে সাথে নিয়ে শাহনাজ বেগমকে আটকে ফেলে। পরে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দগ্ধ শাহনাজকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ সন্ধ্যার দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে এসব মণ্ডপে। সোনার বরণ এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সোনালী আঁশ পাট দিয়ে। নাটোর শহরের লালবাজার কদমতলার রবিসুতম সংঘের পূজা মণ্ডপে দেখা মিলবে এই প্রতিমার। গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক সহ সব প্রতিমাই তৈরি হয়েছে পাট দিয়ে। এর মধ্যেই আশেপাশের এলাকায় বেশ আগ্রহ তৈরি হয়েছে এই পূজা ঘিরে।
পাট দিয়ে প্রতিমাটা তৈরি করেছি। এতে প্রায় 20 কেজির মতন পাট লেগেছে। তো এইটাই মোটামুটি আমার মূল্য হিসাব করতে গেলে মূল্য হিসাব ধরি না, কারণ এসব কাজের মূল্য হয় না, শিল্পীর কোনো মূল্য নেই। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, যে তাদেরও ভালো লাগছে এই কাজটা, আমারও তাদের প্রশংসা শুনে আমাদেরও ভালো লাগে। শরীয়তপুরে এবার 102টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে নড়িয়ার ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম মন্দির কমিটির উদ্যোগে ধান দিয়ে তৈরি প্রতিমা ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের। এই থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হইতেছে এবার একটা নতুনত্ব ব্যাপার আছে, মানে শরীয়তপুরের মধ্যে এটা খুবই নতুনত্ব। এক মণ্ডপে শতাধিক প্রতিমা দেখা মিলবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। কুসুমদি গ্রামের হরিমন্দির মণ্ডপের দুর্গাপূজার আয়োজনে দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। বড় আয়োজন ঘিরে বাড়তি আগ্রহের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। এবং এক এক জায়গায় দেবী এক এক রূপে পূজিত হয়, সেটাই মূলত আমরা, যেহেতু মানুষের যাওয়ার সুযোগ হয় না, আমরা সেই 51টি পীঠকেই এখানে সবাইকে পরিচিত করার জন্য, সবাইকে দেখানোর জন্যই আমরা এখানে এই আয়োজন করেছি। যেই মণ্ডপগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে আমরা আমাদের 3-4 জন করে সদস্য সার্বক্ষণিক আমরা মোতায়েন রাখবো, সেখানে কোনো ভ্যাকেন্সি হবে না। রোববার ষষ্ঠীতে অধিবাস এবং সোমবার সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জে তো দুর্গাপূজাকে ঘিরে ঢাকঢোলের হাট বসেছে, সেখানে বেচা বিক্রি কেমন হচ্ছে? বিক্রেতারা ক্রেতারা তারা কি বলছেন? দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিশোরগঞ্জের কটিয়াদির ঢাকের হাট। এটা জনশ্রুতি আছে যে 16 শতাব্দীতে রাজা নবরঙ্গ রায় প্রথম বিক্রমপুর থেকে নদী পথে বাদ্যযন্ত্র যারা বাজান তাদেরকে আমন্ত্রণ করেছিলেন দুর্গাপূজায়, মানে যন্ত্র বাজানোর জন্য। সেই থেকে এই হাটটির প্রচলন। এখানে মানে বলা হয়ে থাকে যে এই হাটটি 500 বছর ধরে এই হাটটি বসে। প্রতি বছরই যখন দুর্গাপূজা হয়, এই দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার পঞ্চমীর আগের দিন, পঞ্চমীর দিন এবং ষষ্ঠীর দিন, এই 3 দিনের এই হাট। আজকে এই হাটের দ্বিতীয় দিন। আমরা আসলে কথা বলেছি যারা যন্ত্রীরা এসেছেন, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এখানে আমি সকাল থেকে এসেছি, প্রায় শতাধিক যন্ত্রী এসেছেন, এবং যন্ত্রী বলতে আসলে যন্ত্রীদের দল এখানে আসেন। কেউ একটি ঢাক নিয়ে এসেছেন, দাম হাঁকাচ্ছেন 25,000 30,000, তারা বলছেন যে আমরা 20,000 হলে চলে যাবো। আর যারা সম্পূর্ণ দল নিয়ে এসেছেন, 7 থেকে 8 জন, ঢাক ডুল কাশি সানাই সকল যন্ত্র মিলে তারা ভাড়া যাবেন, তারা দাম হাঁকাচ্ছেন লাখ টাকার উপরে। এখানে আসলে 10,000 থেকে লাখ টাকার উপরে মানে যন্ত্র এবং যন্ত্রী তারা ভাড়া যান। এই যে মানে কটিয়াদির যে ঢাকের হাট, সেটা আসলে কি ঐতিহ্যবাহী। এখানে বিভিন্ন জেলা থেকে এসেন। আমরা কথা বলেছি নেত্রকোনা, গাজীপুর, ময়মনসিংহ, বিভিন্ন জেলা থেকে পূজারীরা আসেন ঢাক এবং যন্ত্রীদের ভাড়া করতে। পাশাপাশি যারা ঢাক বা যন্ত্রপাতি নিয়ে আসেন, তারাও বিভিন্ন জেলা থেকে আসেন। এটা আসলে মানে চলছেই। আর এখানে মানে উৎসুক অনেক মানুষ দেখেছি আমরা। এখানে হিন্দু মুসলিম সবাই আসেন। আসলে এটা একটা উৎসব আমেজে পরিণত হয়। আর এই যে ঢাকের হাট, এটা ঐতিহ্যবাহী তারা বলছেন। এবং বাজার কমিটি যারা, তাদের সাথে কথা বলেছি, যারা এখানে ভাড়া না যাবেন তাদেরকে আসলে তারা মানে বাড়িতে যাওয়ার জন্য বা আসার জন্য যে খরচ, এটা বাজার কমিটির পক্ষ থেকে দেওয়া হয়। আর যারা বিভিন্ন মণ্ডপে যান বা বিভিন্ন জেলায় যান, এখানে নাম লিপিবদ্ধ করেন যারা যন্ত্রী তারাও, এবং যারা নিবেন পূজারী তাদেরও। যদি কোনো সমস্যা হয় সেইগুলিও বাজার কমিটি দেখেন। এই যে চলছে, আজ দ্বিতীয় দিন, আগামীকাল এই হাটের শেষ দিন। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোর 6টায় ভারতের উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 4 সমুদ্র বন্দরেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।